হ্যালো এভরিবডি। বাংলাদেশ এর মধ্যে ম্যাচটা হারলো। তুলনামূলকভাবে ভালো খেলছে গত কয়েকটা ম্যাচের থেকে। তাকে বাংলাদেশকে একটু অ্যাগ্রেসিভ দেখা গেছিল এবং বলের পজিশনটাও ভালো ছিল। তারপরে বাংলাদেশে ম্যাচটা হারলো কিসে, এটা ডিফেন্সের কারণে নাকি এটা গোলকিপারকে দোষ দেওয়া যায়? গোলকিপারকে আবার বলা যায় যে বলটা তার গ্রিপ করা উচিত ছিল, আবার বলা যায় বলটা খুব পেসি ছিল যার জন্য গ্রিপ করা সম্ভব ছিল না। এখানে ডিফেন্সিভ প্লেয়াররা তাদের মার্ক করতে পারেনি, যার জন্য গোলটা ওটা আচমকা খেয়ে ফেলে আর কি। গোলটা প্রথমার্ধে খাওয়ার পরেও বাংলাদেশে বেশ কিছু অপরচুনিটি পাইছে, বিশেষ করে ফাইন, তারপরে মোরসালিন, তারপরে সাদ, সোহেল রানা, এরা সবাই যা করা দরকার তাই করছে আর কি। হ্যাঁ, আসলে মূলত স্ট্রাইকার আর আপনি যদি ঠেলে ঘষে বেজে একজন স্ট্রাইকার বানাতে চান তার মধ্যে ডিফারেন্সও থাকবে। স্ট্রাইকাররা যেরকম থাকে ওই আপনার গোল তো সবাই দেয়, গোল তো থপু বর্মনও দেয়, গোল তো যে কোনো প্লেয়ারই দিতে পারে সে, কিন্তু একটা দলের মধ্যে কয়েকটা মূল স্ট্রাইকার লাগে, নাম্বার 9, নাম্বার 10। তো ওই ধরনের নাম্বার 9 আমাদের নাম্বার 10 এর যে স্কিল আসলে সেই ধরনের স্কিল আমাদের দেশে এখনো নাই। ওকে, আমাদের দেশে নাই কখনো। যেমন আমরা যদি কম্পেয়ার করি বিগত আমলের, যেমন মোহামেডানের নকিব, সেই পুরোনো আমলের আবানি আসলাম, যে স্ট্রাইকারগুলি ছিল, বা সালাউদ্দিন যে স্ট্রাইকারগুলি ছিল আর কি, এরপর থেকে আমরা এ পর্যন্ত আলফাজকেও বলা যায়, আলফাজও ভালো স্ট্রাইকার ছিল। এ পর্যন্ত আর কোনো স্ট্রাইকার আমরা পাইনি। এই পর্যন্ত বাংলাদেশে এই পর্যন্ত কোনো স্ট্রাইকারই পাইনি। আপনি যদি দেখেন আপনার ফাইমকে স্ট্রাইকার পজিশনে খেলাচ্ছে, সে গত 22টা ম্যাচের মধ্যে একটা গোল করছে। ওকে, ওকে খেলাচ্ছে নন স্টপ খেলাচ্ছে। ওর মানে কি বলবো আর কি, এরা আসলে যে কি প্লেয়ার। ফাইমে মূলত উইঙ্গার, লেফট উইঙ্গার। মোরসালিনকে আমি পুরোপুরি স্ট্রাইকার আমি আসলে বলতে চাই না আর কি। মোরসালিন একটু গা বাঁচায় খেলে, পা বাঁচায় খেলে, ও কিছু ধরা ছোড়া বাইরে থাকে, পাকা মেরে গোল পারে সে গোল দেয়। আদারওয়াইজ সে আর কোনো তার নিজস্ব ক্রেডিবিলিটি বলতে যেটা আছে, বলটা বানায় গোল দেওয়া, স্ট্রাইকার যে কাজগুলি থাকে, হ্যাঁ, সেটা সে মোরসালিনের মধ্যে নাই। তাই মোরসালিনকে আমি স্ট্রাইকার বলবো না। হ্যাঁ, মূলত স্ট্রাইকার বলবো না, স্ট্রাইকার নাই আমাদের কোনো স্ট্রাইকার নাই। তারপর যে এগুলি সব হচ্ছে ইউজলেস মার্কা আর কি, মানে পুরোপুরি আর কি সিন্ডিকেট করে দলের মধ্যে আছে। মোরসালিনকে তাও একটু রাখা যায়। তারপর বাকি যে 2-3 জন আছে, যেমন সোহেল রানা, আনবিলিভেবল। সোহেল রানা বক্সের বাইরে থেকে যেভাবে যে কিকগুলি করে আর কি, কিকগুলি করে সাদ যেভাবে মানে বক্সের ভিতর থেকে বল বাইরে মারলো। ফাইম যেটা একটা বল মোরসালিন ফ্রি ছিল, ফাঁকা নেটই ছিল বলা যায়, ওকে পাসটা দিলে কিন্তু সে বলটা প্লেস করতে পারতো আর কি, কিন্তু সে না করে সে নিজেই শট নিল। সে একেবারে কি বলবো আর কি, সে যে শট নিয়েছে ওখান থেকে গোল হওয়ার কথাও না। তারপর সে মারার জন্যই মারছে, কি জন্য মারছে আই ডোন্ট নো। তারা সবাই গোল দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সবাই। মানে এই জিনিসটা যে কি, এই জিনিসটা ওরা একটা জিনিস বুঝতে চায় না, যে ফুটবল একটা দলগত খেলা। আপনি যদি দেখেন সিঙ্গাপুরের মানে কিভাবে ওরা আসলে একটা একজনকে পাস দেয়, আর ফাঁকা পেলেও যদি 1% যদি সন্দেহ থাকে তখন তার বলটা পাস দিয়ে দেয়, যাতে আরেকজনে শতভাগ গোলটা করতে পারে, কনফার্ম করতে পারে। ওকে, তো এই জিনিসটা বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশে সবাই গোল দিতে চায়, মানে কি একটা অবস্থা, জঘন্যতম অবস্থা। এই জিনিসটা বাংলাদেশকে, মানে ফুটবলটা যে কি বাংলাদেশে জানে না। বাংলাদেশে খেলা তো পরের কথা, যেটা আমরা হামজা থেকে দেখি, যেটা সময় থেকে দেখি, হ্যাঁ, যেটা ফাহমিদুল থেকে দেখি। ফাহমিদুল বেশ কয়েকটা সুন্দর থ্রো করছে, ওকে, বেশ কয়েকটা সুন্দর থ্রো করছে। ফাহমিদুল ভালো খেলছে, সময় ভালো খেলছে বলা যায়। হামজা তো ব্রিলিয়েন্ট ছিল। হামজা আসলে গতকাল খুব সাবলীল দেখা গেছে, এবং তার ড্রিবলিং, তার ট্যাকলিং, তার থ্রোগুলি ছিল চমৎকার। একটা বল তো তার মোটামুটি মিসই হয়েছে বলা যায় আর কি। তা সেগুলি কি বলবো আর কি। এখন যাক, একদিকে আমি বলবো বাংলাদেশ বেঁচে গেছে, হারছে। অনেকে বলবে যে হারার পর আবার বাংলাদেশ বাঁচে কিভাবে। আমি স্ট্রেট বলবো বাংলাদেশ এই ম্যাচটা থেকে অনেক বড় কিছু পেয়ে গেছে আর কি। হ্যাঁ, এই ম্যাচটা যদি কোনো মতো ড্র হইতো, মানে জিতলে তো আপনাকে হারবার, কোচারকে আপনাকে ধরে রাখতেই পারবেন না। কোচার তো একবার পর 5 বছরের কন্ট্রাক্টে চলে যেত, আরো 5 বছর কন্ট্রাক্টে। এই কোচার এটা চলে না, এটা বাজে ট্যাকটিস, খুব জঘন্য ট্যাকটিস। এর যে আপনি দেখেন খেলা, বাংলাদেশে 100 রানের পিছিয়ে আছে, কিন্তু সে কি করছে, সে ম্যাচটাকে কন্টিনিউসলি স্লো করে রাখে। আরে বাবা, তুমি স্লো করবে কেন? স্লো করলে তো ওরা করবে, ওরা 100 রান আগে আছে। টাইম কিল করলে তো ওরা করবে। ওই মিতুল মুহাম্মদ বল নিয়ে প্রায় মিনিট খানিক না হলো 30-40 সেকেন্ড দাঁড়া থাকে। আরে হোয়াট দ্য হেল ইজ দ্যাট? তোমাকে বল নিয়ে দাঁড়া থাকতে হবে কেন? বল মানে পুরো খেলার রিদমটাকে আপনি যদি স্লো করেন, আপনি সবকিছু স্লো হয়ে যায়। ওকে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে।
কিন্তু এই বাজে রক্ষণাত্মক খেলা, হ্যাঁ, সেই পিছিয়ে আছে, তারপর সেই রক্ষণাত্মকের মধ্যে আছে। আপনি যদি একটু কম্পেয়ার করেন লাস্টে 15-16 দ্বিতীয়ার্ধের শেষ 15-16 মিনিটে বাংলাদেশ যে আক্রমণটা করছে আর কি, যে আক্রমণের মধ্যে ছিল, সেই আক্রমণটা যদি বাংলাদেশে প্রথম থেকেই খেলতো বা দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই খেলতো, বাংলাদেশ অন্তত 3টা গোল পাইতো একদম কনফার্ম। মিস করলেও আরো 2-3টে মিস করলেও বাংলাদেশের গোল পাইতো। 3টা গোল না হলেও 2টা গোল তো ডেফিনেটলি পাইতো আর কি। একদম যে খেলাটা খুব ছিল আর কি। তোমরা খেলো ভাই, তোমাদের এখানে তো হারানো কিছু নাই, তোমাদের তো তোমরা ইউ অলরেডি আউট অফ দ্য টুর্নামেন্ট, ওকে, ইউ অলরেডি আউট অফ দ্য, ইউ হ্যাভ নাথিং টু লুজ হিয়ার। তোমরা সেই জিনিসটা সে লাস্টে 15-16 মিনিট খেলছে, এই 15-16 মিনিটে বাংলাদেশের একদম পুরাপুরি ধারণা চেঞ্জ করে দিছে। কাবেরা খুব আফসোস করছে পরবর্তীতে, এত সুন্দর খেলছি আমরা, গোল কেন পাইনি। কিন্তু তোমার ওই যে বাজে ট্যাকটিক্স, যে প্রথমত রক্ষণাত্মক খেলা তো 90 মিনিটের খেলা, এটা তো 15-16 মিনিটের খেলা না, 15-20 মিনিটের খেলা না। 90 মিনিটের খেলার মধ্যে আপনাকে একটা পজিশন রাখতে হবে, হ্যাঁ, যে কি পজিশন আপনি খেলান। খুব বাজে, খুব জঘন্য ইসের। তারপর আমি বলবো, যেটা হোক, বাংলাদেশের যে খেলাগুলি ফ্রেশ লেগ নামাইছে পরবর্তীতে, এই ফ্রেশ লেগগুলি যদি আপনার ফার্মের পরিবর্তে ইমনকে নামানো হইতো, বিশ্বজিৎকে নামানো হইতো আগে থেকেই, ওদেরকে নামানো হয়েছে তো আগে থেকেই। তারপর আপনার ওখানে যে আরেকজন ইমন, বিশ্বজিৎ, তারপর আরেকজনকে নামাইছে, এরা যদি আর একটু আগে, যেমন রহমতকে নামানো হয়েছে, এরা যদি আরো আগে নামানো হইতো, আমি মনে হয় বাংলাদেশের গোল পেতই, একেবারে কনফার্ম 2টা গোল পেতো আর কি, ওরা যদি প্রথম থেকে খেলতো আর কি। জঘন্য মিস করছে ওরা, ওই একদম এত বিগ ম্যাচে আপনি এত বড় মিসগুলি করেন ওয়ান আফটার অ্যানাদার। আপনি দেখেন কিভাবে ফাইমের শর্টগুলি মিস করছে, ফাইমে একাই দুইটা শর্ট মিস করছে, একটা যদি কন্ট্রোভার্সিয়াল ছিল ইয়ার জন্য, পেনাল্টির জন্য, তারপর এরা বাদ দিলাম। তারপর মিরাজুল আসছে, মিরাজুলের একটা বল তো বাড়া লেগেই চলে আসছে, ব্যাড লাক। মিরাজুলকেও আমার অতটা মনে হয় মানে অতটা 10 নম্বর যে ধরনের প্লেয়ার, সেই ধরনের প্লেয়ার মনে হয় না মিরাজুলকে। যা মিরাজুল মাত্র আসছে, তার অনেক সময় লাগবে, হ্যাঁ, ভালো হওয়ার জন্য। তো ভালো হওয়ার একটা সুযোগ আছে তার ইন ফিউচারে, বয়স কম। তো সেটাই আসলে একদিকে বাংলাদেশে ভালো হয়েছে যে বাংলাদেশের পুরোপুরি অন্তত হাবের কাছ থেকে বাংলাদেশের রিলিজ পাচ্ছে, আমি মোটামুটি কনফার্ম। যদিও অনেক সাংবাদিক বলছে এটা জিতুক বা হারুক, এটাই তো লাস্ট ম্যাচ। আমি বলবো এই কোচারটাকে যদি খেলার প্র্যাকটিসই নষ্ট করিনি, খেলাটা ফর্মেটে হি নোজ নাথিং, টু বি অনেস্ট, হি নোজ নাথিং। আমি ঠিক যাই না, ওর বিরাট একটা অপরচুনিটি ছিল, দলের মধ্যে হামজা ছিল, দলের মধ্যে সমস্যা ছিল, দলের মধ্যে ফাহমিদুল ছিল, যার মধ্যে জায়ান ছিল, ভালো বেশ কিছু প্লেয়ার থাকার পরেও সে পুরোপুরি ব্যর্থ। যদি বাংলাদেশের দলগুলি হতো, শুধুমাত্র বাংলাদেশের কোনো যদি অরিজিন প্লেয়ার যদি না থাকতো, কোনো যদি রিক্রুট না থাকতো, তাহলে বাংলাদেশের ঠিক ছিল আর কি, তার পারফরমেন্স অনুযায়ী, সে অনুযায়ী। কিন্তু যেহেতু বাংলাদেশের হামজা ছিল একদম ক্লাস প্লেয়ার, সৌমিত সোম, ফাহমিদুল, জায়ান, এরা ছিল, এবং আরো ভালো কিছু প্লেয়ার বাফুয়ের কর্মকর্তার জন্য পায়নি, যেমন কিউবা মিচেলকে পেতে পারতো, কাসপারভকে পেতে পারতো, এদেরকে কাসপারভ তো বর্মনের জায়গায় একদম পারফেক্ট হইতে পারতো, কিন্তু তাকে তো বিদায় করে দেওয়া হয়েছে। মোটামুটি এগুলি তো আছেই, এইসব নোংরামি বন্ধ করতে হবে। এইসব নোংরামি বন্ধ করলে হামজা কেন, আমি মনে করি বাংলাদেশে মেসি, রোনালদো আসলো বাংলাদেশকে বাঁচাতে পারবো না ফুটবল থেকে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। হামজা লেকচার কিন্তু চলে যাবে। হামজা যদি দেখে যে এরকম আর কি, অর্থাৎ 4-5টা মাস দেখবে, তারপর সে দেখবেন যে সে বাংলাদেশকে সময় দিচ্ছে না, বাংলাদেশকে সময় দিচ্ছে না, সেই চলে যাবে, সময় চলে যাবে। এই কোচার থেকে, এই সিন্ডিকেট থেকে, কোচারকে তো যাবে, কোচার সিন্ডিকেটে বেড়ে না, কোচার সিন্ডিকেটের ভিতরেই। এই কোচাররা যদি সিন্ডিকেটের মধ্যে না জড়ায়, বা ভালো প্লেয়ারগুলি, ফেয়ার প্লেয়ারগুলি যদি না খেলায়, তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই।